আলহামদুলিল্লাহ যুদ্ধবিরতিতে আসলো। গত ৪০ দিনের যুদ্ধে অন্তত ৪ বার আমি বলছি এই যুদ্ধটা দীর্ঘ হবে না। আর আজকে যখন সবাই বলতেছে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আমি বলছি যুদ্ধ বিরতিতে গেছে, যুদ্ধ বন্ধ হয় নাই। যুদ্ধটা একটা ডিফারেন্ট ফেজে যাবে। এই প্রত্যক্ষ থেকে আবার পরোক্ষ প্রক্সি ওয়ারে যাবে। কেন যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হয় নাই? কেন এটা আবার হবে এবং সেটা কিভাবে হবে? কোন দৃষ্টিকোণ থেকে হবে? সেটা আমি ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে সেটা বলব। বাট আগে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা দরকার। ইরান কিভাবে পারমাণবিক বোমার থেকেও একটা পাওয়ারফুল বোমা পাইল? কিভাবে তার থেকেও শক্তিধর একটা জিনিস পাইল যেটা আমেরিকা এবং ইসরায়েল বুঝেও নাই, এবং আল্লাহর কি অলৌকিক ক্ষমতা এবং নিদর্শন আমাদেরকে দেখাইল যে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে ধ্বংস করতে আসছিল, শেষ করতে আসছিল। তারা ইরানকে এমন এক পারমাণবিক বোমার থেকেও পাওয়ারফুল বোমা দিল যেটা ইরান নিজেও কখনো ব্যবহার করা জানতো না। সেই পয়েন্টে যাওয়ার আগে আপনি ইরানের সাহসিকতা নিয়ে একটা মিনিট না বললে এটা তো একটা অবিচার হবে। ইরানের সঙ্গীত শিল্পী আলী গামসারি, ট্রাম্প ঘোষণা করছে যে আমি পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দিব, সে পাওয়ার প্ল্যান্টের সামনে গিয়ে সঙ্গীত গাইতেছে এবং সে ওইখানেই আছে, সে যায় না। যখন আরেকজন সঙ্গীত শিল্পী ব্রিজ ধ্বংস হওয়ার পরে আরেক ব্রিজ যেটা ট্রাম্প বলছে ধ্বংস করে দিবে সেটা ওইখানে গিয়ে বসে আছে, গান গাইতেছে। কেন? কারণ আমি ওইখানে থাকবো। আপনি চিন্তা করতে পারেন ওদের সাহস। আপনার যখন গত রাতে যখন বলা হইতেছে যে ইরান তো ধ্বংস করে ফেলবে, আমি পারমাণবিক বোমা মারবো, কেউ বলতেছে এই বোমা মারবে, ওই বোমা মারবে, সভ্যতা ধ্বংস করে দিবে, সবাই রাস্তায় অন্ধকারে আলো জ্বালায় বসে আছে, আমরা যাব না কোথাও। সেইখানে আপনি জাস্ট কম্পেয়ার করেন ইসরায়েলের সাথে, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে, ইরান আক্রমণ করার আগেই হামাস একটা আকাশে গুলি করলে 1 মিলিয়ন ইসরায়েলি এয়ারপোর্টে চলে যায়, পালায় যায়। এবং আপনি যখন এটা দেখেন, যেখানে কোরআনের আয়াতে আল্লাহ বলে গেছেন আমাদেরকে যে তারা সব সময় তোমাদেরকে আক্রমণ করবে সুরক্ষিত প্রাচীর থেকে, তারা একটা সুরক্ষিত জায়গা থেকে তোমাদেরকে আক্রমণ করবে, কারণ তারা ভয় পায়। হে আল্লাহ, আপনি কোরআনের ওই আয়াতটার সাথে ইসরায়েলের সাথে ইরানের এই বর্তমান চিন্তা, মুসলমানরা ভয় পায় না এইখানে। আপনি যদি এই ইসলামের সাহস এবং শক্তি, এটা তো ইসলাম ছাড়া যে পরকালে বিশ্বাস করে না তার পক্ষে সাহস দেখানো সম্ভব না। এবং ইসরায়েল জানে পরকালে ওর খবর আছে, এই জন্য ও পালায় যায়। কিন্তু পালায় কোথায় যাবে? ও তো একদিন মারা যাবেই। বেন গাভির একদিন মারা যাবে না যাবে? সবাই মারা যাবে। কিন্তু দেখেন ওরা পালায় যায় এবং আল্লাহ কোরআনে বলে দিছে ওরা সুরক্ষিত প্রাচীর থেকে তোমাকে আক্রমণ করবে। এবং দেখেন আপনি যদি মডার্ন এয়ার কি বলবো অ্যাটাকটা যেভাবে হয়, ড্রোন অ্যাটাকটা যেভাবে খেয়াল করেন, ওটা তো সুরক্ষিত প্রাচীর থেকেই করে। 1400 বছর আগে কোরআনে এই আয়াতটা নাজিল হয়েছে। এইবার আসি জেপি মর্গান কি বলতেছে। অদ্ভুত। জেপি মর্গান বলতেছে এই যুদ্ধের পরবর্তীতে এমন হওয়ার সম্ভাবনা বেশি যে ইরান প্রতি বছর অ্যাডিশনালি 90 থেকে 100 বিলিয়ন ডলার পাবে। কোথা থেকে পাবে? 90 থেকে 100 বিলিয়ন ডলার। ইরানের তো ইকোনমির অবস্থা খুবই খারাপ ছিল গত 15 বছর। কেন যুদ্ধের পরে তারা এটা পাবে? এইখানেই হইল খেলাটা। 1799 সাল থেকে আমেরিকা ফ্রিডম অফ নেভিগেশন নামে একটা আন্দোলন করে যাচ্ছে এবং সেইখান থেকে সে ফ্রান্স, বেলারুশ সহ অনেকের সাথে যুদ্ধ করেছে 1799 সাল থেকে। কেন? কারণ আমেরিকার জন্য তার ইকোনমি যে এত বড় এবং পাওয়ারফুল হয়েছে তার জন্য খুবই দরকার ছিল ফ্রিডম অফ নেভিগেশন। মানে সে তার মতো যেভাবে সে নেভিগেট করবে, কোনো চোখ পয়েন্টে, হরমুজের মতো কোনো চোখ পয়েন্টে তাকে আটকানো হবে না। 47 বছর ধরে ইরানের সাথে আমেরিকার কনফ্লিক্ট চলতেছে। 47 বছর ধরে কখনো হরমুজ প্রণালী বন্ধ হয় নাই, ইরান কখনো বন্ধ করে নাই। আবার লক্ষ্য করেন আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণ করলো, আক্রমণের জাস্ট আগের দিন ওমানে তাদের মধ্যে যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না এবং ইরান কোনো তাদের যে ইউরেনিয়াম, তাদের পারমাণবিক বোমা কিচ্ছু বানাবে না, কিছু করবে না, সবকিছু থেকে সরে আসছে। ইরান কিন্তু একরকম রাজি ছিল শর্তে, এবং ওই শর্তটা ছিল আমেরিকার জন্য অনেক ভালো, ইসরায়েলের জন্য অনেক ভালো, কারণ তাদের আপার হ্যান্ড ছিল। ইরান এটাকে মেনে নিয়েছিল, তারপরে বম্বিং করলো। এখন আমরা ইরানকে ধ্বংস করে ফেলবো, ইসরায়েল মনে করলো ওকে আমি শেষ করে ফেলবো, ধুলাই মিশাই দিল। এখন 40 দিন পরে কি দাঁড়াইলো? জেপি মর্গান বলতেছে ইরানের পার্লামেন্টে পাশ হয়েছে যে প্রতি শিপের জন্য $2 মিলিয়ন দেয়া লাগবে। আনুমানিক শিপ পাস হয় 90 থেকে 110টা, ওই হরমুজ প্রণালী দিয়ে শিপ পাস হইতে হবে। আগে কিন্তু এই টাকাটা ছিল না, এখন তাহলে এই টাকাটা অ্যাড হইল। তাহলে এখানে কত? জেপি মর্গান বলতেছে ইরান অ্যাডিশনাল রেভিনিউ পাইল $90 বিলিয়ন, অ্যাডিশনালি $90 বিলিয়ন। অন টপ অফ দ্যাট সে 50 থেকে 60 বিলিয়ন ডলারের সে তেল বিক্রি করবে। তাহলে এবং তার মধ্যে আবার ইরান দাবি করছে যে ইউএসএ কে তাদের ইকোনমিক স্যাংশন থেকে বাইর করে দিতে হবে। খেয়াল করেন, আপনি যদি 10টা দাবি ভালো মতো পড়েন, এখানে খেয়াল করেন ইরানের যে 10টা দাবি, 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট ইন্ডিকেট করে যে ইউরেনিয়াম অর্থাৎ পারমাণবিক বোমার যে সরঞ্জাম সেই কর্মকাণ্ড চলবে,
হরমুজের নিয়ন্ত্রণ ইরানিদের হাতেই থাকবে, কিন্তু ইরান আমেরিকার জাহাজ যাইতে দিবে, কিন্তু ওরা পয়সা নিবে না, এই কথাটা কিন্তু ওরা বলে নাই। এবং হরমুজের নিয়ন্ত্রণ শুধু ইরানের হাতেই থাকবে। ইরান এটাও দাবি করছে যে আমেরিকান মিডল ইস্টের বেসগুলো থাকবে না। ইরান এটাও দাবি করছে যে যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হইতে হবে, কয়েকদিন পরেই ইসরায়েল আক্রমণ করতে পারবে না। এখন কথা হইল, এই দাবিগুলো কি মানা হবে? এই যে এগ্রিমেন্টটা হইলো 10 পয়েন্টের, এটার কি কোনো লিগাল বেসিস আছে? আমেরিকার ইতিহাস কি বলে? তারা এটাকে রক্ষা করবে, আমেরিকা এবং ইসরায়েল? না। সবগুলোরই উত্তর হচ্ছে না, এই 10টা পয়েন্ট মানা হবে না। কিন্তু ইরান তো ছাড়বে না, নেগোসিয়েশন হবে, হালকা আক্রমণ হবে এবং কিছু কনফ্লিক্ট হবে। বাট কেন ট্রাম্প চলে যেতে বাধ্য হইল? কারণ হরমুজ না খোলার কারণে 40 দিনের এই কনসিকুয়েন্সে যে ইকোনমিক প্রেশার তৈরি হয়েছে, এই যুদ্ধটা যতটা আনপপুলার হয়ে গেছে, ট্রাম্পের টিকে থাকাটাই মুশকিল হয়ে গেছে। ট্রাম্পের একটা ভিক্টরি দরকার ছিল, সেই ভিক্টরিটা সে পায় নাই। কিন্তু ট্রাম্প অতটুকু বুদ্ধিমান, ট্রাম্পকে সবাই যে বোকা মনে করে, ট্রাম্প এত বোকা না। ট্রাম্প বুঝতেছিল যে এই 40 দিনের যুদ্ধ যদি 400 দিনের যুদ্ধ হয়, তাহলে ও জেলখানায় যাবে, আমেরিকার ইকোনমি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, এটা ও নিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ও যে কর্পোরেশনগুলোর জন্য কাজ করে, যেমন ব্ল্যাক রক, ওরা বলে দিছে তুমি এটা বন্ধ করো, ও বন্ধ করে দিছে, কারণ ওকে তো বসের কথা শুনতে হয়। এবং বস তো আমেরিকার সাধারণ মানুষ না, বস হচ্ছে গিয়ে ব্ল্যাক রক এবং রেইথিয়ন এবং এক্সন। 40 দিনের যুদ্ধের আগে ইরান যেই পজিশনে ছিল, ইকোনমিক কন্ডিশনে ছিল, এখন সামনে ইরানের ইকোনমিক অ্যাসপারেশন অনেক বেশি। হ্যাঁ, ইরানের ইকোনমিক অনেক ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে, এটা বানাইতে কতদিন লাগবে? যদি সে অ্যাডিশনাল $100 বিলিয়ন করে পায়, তো এটা বানাই ফেলবে সে তো এটা 3000 বছরের সিভিলাইজেশন, তার কি এত তারা আছে নাকি? আমার আপনার না 40 দিনের মধ্যে আমাকে অন্তত মানে কি বলবো, প্রতিদিন আমার মানুষজন গালাগালি করতেছে, আপনি তো বলছিলেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আপনি তো বলছেন যুদ্ধ বন্ধ যাবেন। আরে ভাই, আল্লাহ কোরআনে কি বলছেন? তারা অপেক্ষা করুক, তোমরাও অপেক্ষা করো তাদের কনসিকুয়েন্সের জন্য। বুঝতে হবে আপনাকে যে 40 দিন খুবই অল্প সময়। পৃথিবীর ইতিহাসে 40 দিনের যুদ্ধ কোনো, এটা খুবই খুবই ছোট একটা যুদ্ধ। 40 দিন এটা খুবই এক চিল্লা। 40 দিন মানে কি এক চিল্লা? তবলিগে বলে না এক চিল্লা, তো আমেরিকা এক চিল্লা দিছে, এক চিল্লা দিয়ে যে মাইর খাইছে এই জোর পরে তো আর এই চিল্লা দিতে আসবে না। সো যেই প্রত্যক্ষ যুদ্ধে আমেরিকা একবার আসছে, এবং আমেরিকা এই 40 দিনে যে পরিমাণ মান সম্মান হারাইছে, যে পরিমাণ ইমেজ ক্রাইসিস হয়েছে, এও আবার কোনোদিন আসবে? আমেরিকা কখনো সরাসরি আবার আসবে না, ইনডিরেক্টলি আসবে, প্রক্সি যুদ্ধ হবে, সেটা একটু পরে আসে। বাট এই পয়েন্টটাতে আমি আসি। কেউ বলবে যে ভাইয়া ইরানের তো অনেক মানুষ মারা গেছে, উইচ ইজ ট্রু, অনেক মানুষই মারা গেছে, কিন্তু আপনি খেয়াল করেন যারা মারা গেছে তারা শহীদ হয়েছে। এখন আপনি বলবেন ইরানের যদি এত ক্ষতি হয় তাহলে ইরান জিতলো কেমনে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। 1971 সালে আপনাকে যদি কেউ বলে যে পাকিস্তান আর বাংলাদেশের যে যুদ্ধ হইলো, সেই যুদ্ধে আসলে বাংলাদেশ হারছে, ভাই কেন বললেন এটা? কারণ হলো বাংলাদেশের মানুষ, অনেক বেশি মানুষ মারা গেছে, বাংলাদেশের অনেক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, এই জন্য পাকিস্তান জিতছে, বাংলাদেশ হারছে। আপনি কোনোদিন ওই পাগলের কথা বিশ্বাস করবেন? আপনি ওই পাগলের মাইট দিবেন না? আমি হইলে দিতাম। কারণটা হইল, পৃথিবীর যুদ্ধের ইতিহাসে আপনাকে যদি কেউ আপনার দেশকে যদি কেউ আক্রমণ করে এবং আপনি যদি আপনার দেশকে রক্ষা করতে পারেন তার বিরুদ্ধে, সেটা বিজয়। সোজা কথা। এখন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষয় হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন আপনি যুদ্ধে হারছেন। এই যুদ্ধে ইরান জিতছে, কারণটা হচ্ছে ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশ জিতছে পাকিস্তানের বিরুদ্ধে। স্পষ্ট কথা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ পাকিস্তানের আর্মির থেকে বেশি মারা গেছে, হ্যাঁ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু বাংলাদেশ তার ল্যান্ডকে ডিফেন্ড করতে পারছে, তার স্বাধীনতা অর্জন করতে পারছে। ইরানের জন্য এটা একটা স্বাধীনতা অর্জনের মতো। হ্যাঁ, তার মানুষ মারা গেছে, টার্গেট কিলিং হয়েছে, কিন্তু আমেরিকার কি দম্ভ এবং অহংকার মাটির সাথে মিশাই দিছে না? যখন F-15 এবং F-35 এর মতো বিমান, যেটাকে আমেরিকা বলতে এটা কখনো ধ্বংস হবে না, এটা কেউ ছুঁইতেও পারবে না, যখন চাইনিজ এবং রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে ইরান এটাকে ভূপাতিত করলো, এই ধরনের প্লেনগুলোকে, অথবা কি বলবো, এটাকে আক্রমণ করতে পারলো, এটা কি প্রমাণ করে? প্রমাণ করে হচ্ছে গিয়ে যে ইরান ওই সক্ষমতা অর্জন করছে যেটাতে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি ওর সাথে পারে নাই। দ্যাটস আ ম্যাসিভ ভিক্টরি। এবং এটাকে আন্ডারমাইন করা, এটা বলে ও ইরান তো জিতে নাই। ভাই, ইরান জিতে নাই মানে কি? আপনার কাছে যুদ্ধে জয় মানে কি? সো হ্যাঁ, এই যুদ্ধটা পার্মানেন্টলি শেষ হয় না, সেটাতে আমি অ্যাগ্রি করি, কিন্তু এই পর্যায় পর্যন্ত ইরান যে একটা স্ট্র্যাটেজিক ভিক্টরির পয়েন্টে চলে আসে, এটা ওয়ার্ল্ডের কোনো মানে ওয়ার অ্যানালিস্ট আমি যতজনেরটা আমি পড়লাম, তারা কেউ এটাতে ডিসএগ্রি করে না। ইভেন আমেরিকার ওয়ার অ্যানালিস্ট এটা ডিসএগ্রি করে না যে এটা হচ্ছে ইরানের একটা স্ট্র্যাটেজিক ভিক্টরি। কারণ এখানে আমেরিকা কি জিতলো? আমেরিকা কিছুই জিতে নাই। আমেরিকা তো আগেই হরমুজ খোলা ছিল, এখন আরও হরমুজদের জাহাজ যাওয়ার জন্য আরও তাদের অ্যাডিশনাল পার জাহাজে $2 মিলিয়ন দেওয়া লাগবে। তো এই আমেরিকা জিতলো কোত্থেকে? হ্যাঁ, আমেরিকা সবগুলো অ্যাগ্রি করে নাই,
কেন এগ্রি করেন? এখানে আমেরিকা এগ্রি করবে কেন? আমেরিকা কি তো হঠাৎ করে তার সব বীজ নিয়ে যেতে পারবে? এটা সময় লাগবে। আমেরিকা কি চাইলে ইসরায়েলকে পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারবে? পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, সেখানেও সময় লাগবে। কিন্তু এখানে এখন পর্যন্ত যে স্ট্র্যাটেজিক ভিক্টরি ইরান পাইল, এটা মুসলমান হিসেবে আমাদের গর্ববোধ না করার কোনো কারণ নাই। এবং এইটা একটা অসাধারণ বিষয়। যুদ্ধ পরবর্তী ইকোনমিক কনসিকুয়েন্স থাকবে এবং আমরা পরবর্তীতে অবশ্যই দেখব যে ইরানকে রিবিল্ড করার জন্য প্রচুর পরিমাণে টাকা সৌদি আরব, টার্কি সহ বিভিন্ন দেশ দিবে। এবং আমরা দেখব যে সৌদি আরব এবং ইরানের মধ্যে ঘন প্রেম শুরু হয়েছে এবং আমরা দেখব পুরো আরব কান্ট্রির সাথে ইরানের একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়েছে। এবং এইটা অনেকের কাছেই তখন মনে হবে যে আচ্ছা, ইরানের আক্রমণের কারণে যে মিডল ইস্টের কান্ট্রিগুলা $200-300 বিলিয়ন ক্ষতি হইল, তারপরেও কেন তাদের মধ্যে ঘনপ্রেম? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আপনাকে ইয়াহিয়া আমিনের পরের ভিডিও, যেটা হচ্ছে গিয়ে নতুন ওয়ার্ল্ড অর্ডার, সেটা কি হবে, কিভাবে এই যুদ্ধের আগে থেকেই আরব কান্ট্রিগুলোর সাথে ইরানের আন্ডার দ্য টেবিল চুক্তি ছিল, সেই বিষয়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমি কথা বলবো। কিন্তু এই ভিডিওর জন্য আমি যে পয়েন্টটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে, দেখেন ইরানে আমেরিকার কত ক্ষতি হলো। আমেরিকার $1 ট্রিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। সরাসরি ক্ষতি হয়েছে $250 বিলিয়ন। কিন্তু আপনি যখন তার রাডারের ক্ষতি হিসাব করবেন, আপনি যখন তার সমস্ত ইনডাইরেক্ট কস্ট হিসাব করবেন, তার $1 ট্রিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। তার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে হচ্ছে গিয়ে তার ন্যারেটিভ দুর্বল হয়ে গেছে। সে যে বলবে তার মিলিটারি ইনভিনসিবল, সে কোনোদিন তার মিলিটারিকে ইনভিনসিবল বলতে পারবে না। ইনভিনসিবল হলে তুমি তো হরমুজ প্রণালী খুলতে পারলা না, তুমি তো ইরানকে তুমি তো ধ্বংস করতে পারলা না, তুমি খালি কতগুলো টার্গেট কিলিং করতে পারলা, এটাই তোমার একটা সফলতা। বাট তুমি তো সরাসরি যুদ্ধে তুমি তো জিতলা না, তুমি তো পারলা না, তোমাকে সরে আসতে হইলো। এবং সরে আসতে হইলো যেখানে ইরানের ছিল আপার হ্যান্ড। আরও অন টপ অফ দ্যাট, এই 40 দিনে ইসরায়েল যে মাইকটা খাইছে, মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হওয়া, ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনা সেখানে ধ্বংস হওয়া। খেয়াল করেন, ইসরায়েল তো অনেক দুষ্ট। ইসরায়েল কিন্তু ছবি টবি তুলতে দেয় না, তার দেশে যা দখল টকল হয়েছে। আপনি যদি ইসরায়েলের ভিতরে ছবি তুলেন তাহলে একদম অ্যারেস্ট করে নিয়ে যাবে, ওকে। কিন্তু ঘটনা হয়েছে কি, তথ্য, এবং এটা একটা প্রমাণিত তথ্য, সেটা হইল ইসরায়েলে যখন কোনো একটা বাসার ক্ষতি হয়, কোনো মানে বাইরের অ্যাটাকের জন্য, তখন তারা কি করে, বাইরের বাসার যারা মালিকরা, তারা ওইটার ক্ষতিপূরণ গভর্নমেন্টের থেকে পায়। মানে হইলো সিম্পলি, ধরেন লেবানন থেকে হিজবুল্লাহ একটা মিসাইল মারছে, ওইটার জন্য একটা বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে। ধরেন ওই বিল্ডিংয়ের মালিক হচ্ছে গিয়ে আপনি। এখন আপনি কি করবেন, ওই বিল্ডিংয়ের ক্ষতিপূরণটা আপনি গভর্নমেন্টের কাছে চাবেন। গভর্নমেন্ট এই ফান্ডটা দেয়, কারণ এটা গভর্নমেন্টের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, সো গভর্নমেন্ট এই ফান্ড দেয়। এখন এই যেই মানুষরা এই 40 দিনে যারা এই ক্ষতিগ্রস্ত হইলো, এরকম অ্যাপ্লিকেশন কয়টা পড়ছে, কয়টা বিল্ডিংয়ের মালিক আসলে অফিসিয়ালি ইসরায়েলের কাছে তার বিল্ডিংয়ের ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইছে, এইটা দেখলে আপনি একটা ভালো ইন্ডিকেশন পাবেন নিশ্চয়ই যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই সংখ্যাটা কি আপনারা জানেন? এই সংখ্যাটা হচ্ছে 20,000-এর বেশি। 20,000-এর বেশি বিল্ডিং অ্যাপ্লাই করছে এই 40 দিনে ইসরায়েলি গভর্নমেন্টের কাছে যে দাদা আমাদের বিল্ডিংয়ে ক্ষতি হয়েছে, পুরা ধ্বংস হয়েছে, আধা ধ্বংস হয়েছে, আমাদেরকে বিল্ডিং ঠিক করার জন্য টাকা দাও। 20,000 বিল্ডিংয়ের পপুলেশন কত? তার মানে কি পরিমাণ মিসাইল আসলে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে আসলে ইসরায়েলের ঠিক মতো জায়গা মতো পড়ছে। সো আমরা যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হইল, আমেরিকা এবং ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে। আমেরিকার প্রেস্টিজ নষ্ট হয়েছে, আমেরিকার ইকোনমি 12টা বাজছে, আমেরিকা এবং ইউরোপের ইকোনমিতে এইটার কনসিকুয়েন্স সিগনিফিকেন্টলি থাকবে। ইনফ্যাক্ট পুরো গ্লোবাল ইকোনমিতেই অনেক দিন, এই 40 দিনের প্রভাব অনেক দিন থাকবে। সবচেয়ে বড় কথা হইল, ইরান এখন বুঝতে পারছে হরমুজ প্রণালীকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে সুইচ অন অফ করতে পারবো অ্যাজ আ নেগোসিয়েশন টুল, অ্যাজ আ লেভারেজ টুল, এটাকে আমরা ব্যবহার করব। এবং পারমাণবিক বোমা আমেরিকার কাছে থাকুক 5,000-এর বেশি, রাশিয়ার কাছে 5,000-এর বেশি, আমেরিকার কাছে 5,000-এর বেশি নিউক্লিয়ার বোমা আছে, কিন্তু সে কি ব্যবহার করতে পারছে গত 50 বছর? না, পারে নাই। নিউক্লিয়ার বোমা ব্যবহার করা খুব ডিফিকাল্ট, খুবই প্রবলেম্যাটিক। আপনি ব্যবহার করলে আপনি নিজেই ভালনারেবল। কিন্তু হরমুজ প্রণালীতে আমেরিকার কাছে নাই, ইসরায়েলের কাছেও নাই, ইরানের কাছে আছে। এবং ইরানকে এই ব্যবহারটা গত 50 বছর ইরান এটা ব্যবহার করতে পারে নাই, কারণ এটা ব্যবহার করার কনসিকুয়েন্সে তারা জানতো না। এখন তারা জেনে ফেলছে যে আমরা চাইলে আমেরিকার ইকোনমিকে পানিতে নামায় দিতে পারি, এবং আমরা বন্ধ করে বলতে পারি আমার কথা শুনো, নাহলে দিব সুইচ বন্ধ করে। এই যে জিনিসটা ইরান শিখে ফেললো, এটাকে তো আপনি আর নিতে পারবেন না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, তারা পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনায় টিকে, আল্লাহর পরিকল্পনায় শ্রেষ্ঠ। যুদ্ধ পরবর্তী ধাপে কীরকম হবে দেখেন, যুদ্ধ বন্ধ না হওয়ার মেইন একটা রিজন হইল, এই যুদ্ধের একটা উদ্দেশ্য ছিল প্রক্সিগুলাকে
ধ্বংস করা। প্রক্সি কোনটা? একটা হচ্ছে ইরানের আইআরজিসি, উইচ ইজ ডিফারেন্ট ফ্রম ইরান মিলিটারি, এবং ইরানের মানুষের বাইরে। আইআরজিসি দুর্বল হয়েছে, অনেক দুর্বল হয়েছে, কিন্তু আইআরজিসি ধ্বংস হয় নাই। হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ধ্বংস হয় নাই। হুতি ধ্বংস হয় নাই। এইগুলাকে বন্ধ করা, এই প্রক্সিগুলোকে বন্ধ করা এই যুদ্ধের একটা বড় টার্গেট ছিল। এই টার্গেটটা পুরোপুরি অ্যাচিভ হয় নাই, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে ইসরায়েলের যে কারেন্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও উইক হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টও কিন্তু এখনও পুরোপুরি সাইজে আসে নাই। বেন গাভির সহ, নেতানিয়াহু সহ তাদের যে চক্র, এই চক্র পুরোপুরি বন্ধ হয় নাই। অন টপ অফ ইট, যেই 10টা পয়েন্ট ইরান দাবি করছে, যে সিজ ফায়ারটা যে পয়েন্টগুলোর উপরে হয়েছে, সেই পয়েন্টগুলো আমেরিকা এবং ইরান এবং ইসরায়েল পুরোপুরিভাবে একমত না। কিন্তু আমেরিকা যেহেতু পালাই গেছে, আমেরিকা যেহেতু ইসরায়েল বলছে তোমরা আর আক্রমণ করো না, কারণ এই ইকোনমিক প্রেশার আমরা নিতে পারতেছি না, দ্যাট ইজ ওয়াই এটা একটা বিরতিতে গেছে। তার মানে কি এই যুদ্ধ একইভাবে আবার শুরু হবে? কখনো এইভাবে একইভাবে শুরু হবে না। কি হবে? লেবানন কেন্দ্রিক প্রক্সি ওয়ার হবে, বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ার হবে, কিছু প্রক্সি থাকবে, কিন্তু প্রক্সি ওয়ারটাও অনেক কমে আসবে। মিডল ইস্টে প্রক্সি ওয়ার এখন এমন একটা ফেজে চলে আসছে যেখানে প্রক্সি ওয়ারটা আগের তুলনায় অনেক লো ভলিউমে হবে, অনেক কম হবে। কিন্তু পুরোপুরিভাবে এখনই যুদ্ধ শেষ হয়ে গেছে সেটা বলা যাবে না। যুদ্ধ পুরোপুরিভাবে শেষ হবে, সেটাও হবে, বাট সেটা আরও পরে হবে, এখনও হবে না। কারণ এখানে যে প্রক্সি বাহিনীগুলো আছে, আইআরজিসিকে টিকে থাকার জন্য তাকে প্রক্সি চালাইতে হবে। ইসরায়েলের এই কারেন্ট গভর্নমেন্টকে, রেজিমকে টিকে থাকতে হলে তাকে কিছু প্রক্সি ওয়ার চালাইতে হবে। সেইগুলো টুকটুক ঠুসঠাস চলবে। অ্যাট দ্য সেম টাইম প্যালেস্টাইন ফ্রি হয় নাই। সো এই জন্য পুরা মিডল ইস্টের যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। এটা একটা নিউ ফেজে গেছে। তবে হ্যাঁ, আমেরিকা আবার সরাসরি এই যুদ্ধে ঢুকবে, এই সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। সে ইনডাইরেক্টলি কিছু সাপোর্ট এখনও ইসরায়েলকে করবে, ইনডাইরেক্টলি কিছু অ্যালাইজের সাথে সম্পর্ক রেখে সে দুষ্টামি করার চেষ্টা করবে, বাট পুরোপুরিভাবে আমেরিকা আবার মিলিটারি পাঠাবে, সেটা ট্রাম্পের টার্মে তো হবেই না। ট্রাম্পের পরের টার্মে হবে, সেই সম্ভাবনা খুব কম। কিছু ঠুসঠাস হবে। আবারও বলতেছি, নাহলে আবার ওই কমেন্ট সেকশন লোকজন বলে আপনি তো বলেছিলেন। ভাই আমি কি বলছিলাম শোনেন তারপরে, কারণ কমেন্ট সেকশন পড়লে আমার কাছে খুব মজা লাগে যে মানুষজন ভিডিও 2 সেকেন্ড দেখে 5 লাইন কমেন্ট করে। তো ভাই ভিডিওটা দেখে আপনি 1 লাইন কমেন্ট করেন। যাই হোক, এনিওয়ে সেটা বলে লাভ নাই। কিন্তু মূল মজা যেটা, সেটা হচ্ছে যে এই যেই 40 দিনের মতো যে যুদ্ধটা হইল, এই যুদ্ধে আমেরিকা একটা কঠিন শিক্ষা পাইছে যে মিডল ইস্টে আবার যুদ্ধ করতে আসা মানে $1 ট্রিলিয়ন লোকসান, মানিজ্যত নাই, মানে, এবং এখানে সে আর আসতে চাবে না। উইচ মিনস ইসরায়েল সিগনিফিকেন্টলি দুর্বল হয়ে যাবে, কারণ আমেরিকাকে ছাড়া ইসরায়েলি মিলিটারি অত্যন্ত দুর্বল। এইটা 2025 সালের ইরানের কনফ্লিক্টেও, 12 দিনের কনফ্লিক্টেও বোঝা গেছে, এবারে 40 দিনের কনফ্লিক্টে আরও বোঝা গেছে যে আমেরিকা যখন বলে চলে যাব, ইসরায়েল কিছু বুঝার আগে মেনে নেয়। ইসরায়েল বলে না যাই আমেরিকা চলে গেলেও আমরা চালায় যাব। কেন? কারণ ইসরায়েলের চালানোর কোনো ক্ষমতাই নেই। আমরা আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যারা মারা গেছেন ইরানে, তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়, এবং আল্লাহ যেন মুসলিমদের মধ্যে আরও ইউনাইটেড করে, এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার যেইটা আসতেছে, সেটাতে মুসলমানদের যে ইকোনমিক এবং মিলিটারি ডেভেলপমেন্ট হবে, সেটাতে যেন মুসলমানরা তাদের তাকওয়া এবং ঈমানকে ভুলে না যায়। ইরানের সাধারণ মানুষের একটা গভীর বিজয়ের জায়গা হইল আইআরজিসি দুর্বল হয়ে যাওয়া, যেটা আমরা অনেকে এখনো বুঝতেছি না। আইআরজিসিকে আপনি যখন সাপোর্ট করেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ইরানের ইতিহাসটা ঠিকমতো পড়েন নাই। আইআরজিসি হচ্ছে ওই গ্রুপ, যেই গ্রুপ সিরিয়া এবং ইরাকে 10 লক্ষের বেশি সুন্নি মুসলিমদেরকে হত্যা করছে শিয়া ডমিনেন্স বাড়ানোর জন্য। এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত সত্য, এবং এই ফতোয়া কিন্তু একদম ইরানের টপ লেভেল থেকেই আসছে। সো আইআরজিসিকে সমর্থন করা শুধুমাত্র তখনই মেক সেন্স করে যখন আইআরজিসি সরাসরি ইসরায়েল অথবা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কিন্তু যখন ওই যুদ্ধটা নাই, তখন আপনাকে বুঝতে হবে আইআরজিসির কাছে কিন্তু ইরানের সাধারণ মানুষও জিম্মি। এই জন্য আপনি খেয়াল করবেন, আমি যুদ্ধের শুরুর এতে অ্যানালাইসিস আমি যেটা বলছিলাম, যে এই যুদ্ধের একটা টার্গেট হচ্ছে আইআরজিসিকেও দুর্বল করা এবং ইসরায়েলকেও দুর্বল করা। কারণ ইসরায়েল আমেরিকার প্রক্সি, এবং আইআরজিসি ইরানের এমন একটা প্রক্সি, যে প্রক্সিকে বন্ধ না করলে মিডল ইস্টের ইকোনমিক এবং মিলিটারি ডেভেলপমেন্ট কালেকটিভলি কখনো হবে না। এবং ইরানের যে প্রেসিডেন্ট প্রথম দিন, 40 দিনের পরে প্রথম যে বক্তব্যটা দিয়েছে, সেখানে কিন্তু সে আইআরজিসির বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলছে। তার মানে কি? আইআরজিসি যে দুর্বল হয়ে গেছে, ইরানের মানুষ সেটা চায়, ইরানের গভর্নমেন্ট এটা বুঝতে পারে যে আইআরজিসিকে নিয়ে আমরা সামনে আগাইতে পারবো না। আইআরজিসি নিডস টু ডিজলভ, দুর্বল হইতে হবে, এবং এটাকে ইরানের মূল মিলিটারির সাথে, মূল পুলিশের সাথে যুক্ত হইতে হবে। কারণ আইআরজিসি তার হলে একটা রোগ গ্রুপ, একটা কাল্ট, যেই কাল্টটা আসলে ইরানের মানুষের কল্যাণের জন্য বা মিডল ইস্টের কালেকটিভ কল্যাণের জন্য আসলে ভালো না।
এখন মুশকিল হইল মানুষ মনে করে আইআরজিসির বিরুদ্ধে কথা বলা মানেই হইলো আপনি ইসরায়েল এবং আমেরিকার দালাল। এই বোকারা এই জিনিসটা বোঝে না, যেই আইআরজিসি 10 লক্ষের বেশি মুসলমানকে হত্যা করছে গত 30 বছরে, তাদেরকে সমর্থন করাটা কোনো যুক্তি বা নৈতিক যাওয়া ইসলামিক কোনো গ্রাউন্ডই নাই, সে শিয়া হোক অথবা সুন্নি হোক। তো সেই জায়গাটা থেকে ইরানের মানুষের জন্য এটা একটা ম্যাসিভ ভিক্টরি যে তারা একদিকে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় থাকার সাহস দেখাইতে পারলো, আরেকদিকে তারা তাদের দেশের নিজেদের যেই সন্ত্রাসী গ্রুপ, যেই গ্রুপ তাদেরকে জিম্মি করে রাখছে, যেই গ্রুপ তাদেরকে সাধারণ জীবন এবং অর্থনৈতিক সচ্ছলতার দিকে নিয়ে যাওয়ার পথে বাধা, সেই আইআরজিসি দুর্বল হইল।